তার কারণ হচ্ছে বিচারিক প্রক্রিয়া ডেফিনেটলি আইনের ভাষাতে আপনি যদি বুঝতে চান তাহলে এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। একজন অপরাধীকে পরিপূর্ণ সুযোগ দিতে হয় তিনি যেন তার সেলফ ডিফেন্স করতে পারে, এবং যে কোনো আদালতে যে কোনো আইনে ইনক্লুডিং শরিয়া মৃত্যুদণ্ডের মতো, যেটা ক্যাপিটাল পানিশমেন্ট আর কি, হ্যাঁ, ক্যাপিটাল পানিশমেন্ট যখন দেওয়া হয় তখন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এইটা নিশ্চিত করতে হয় যে যিনি দোষী তার দোষের মাত্রা এবং তার এসের মাত্রা এটা যেন জাস্টিফিকেশনটা তৈরি করে। এখন আপনি যদি শুধু রামিসার কেস নিয়ে কথা বলেন তাহলে সেটা একরকম কেস, আর আপনি যদি ক্রনোলজিক্যালি নিয়ে কথা বলেন তাহলে কিন্তু আরেক রকম কেস। আমি মনে করিয়ে দিতে চাই, যখন বাংলাদেশের আইন বলেন বা যেখানেই বলেন, যখন একজন নিজে বলবে যে আমি স্বীকারোক্তি জবানবন্দি আপনি স্বীকার করে নিয়েছেন, নিজে থেকে ধরা দিয়েছেন, এটা ইটসেলফ পানিশমেন্টের মাত্রা আমাদের অ্যাকর্ডিং টু ল কমায় দেয়। মাদকাসক্ত হলে পরে আমাদের ল কমায় দেয়। আবার এই যে দেখেন আমাদের মিডিয়া থেকে শুরু করে সবাই একটা কমন কথা বলে, এটা একটা মিডিয়ার পপুলার টক। আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনাকে আমি একটা অনুরোধ করবো, এই যে যে কোনো কিছু হলে যেটাকে বিকৃত বলে দেওয়া বা মানসিকভাবে অসুস্থ বলে দেওয়া, আপনি কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে ওই অপরাধীকে এক ধরনের ডোর খুলে দেন, মানে এসকেপ করার ডোরটা খুলে দেন। কারণ আপনি জানেন আইনে কি, আমি যদি পাগল হয়ে যদি আমি আপনাকে মারি, আমার কি ফাঁসি হবে? হবে কি না? হবে না কিন্তু। কিন্তু আপনি যখন এরকম করে বারংবার এই এই ডিসকোর্সটা তৈরি করে করি, তো আমরা সবাই মিলে তৈরি করি, আমরা মনে করি এটাই আমাদের শব্দ ভান্ডারের সবচেয়ে বেস্ট শব্দ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা অপরাধীকে ডিরেকশন দিয়ে দিচ্ছি যে তুমি এই রাস্তা দিয়ে এখন এই এই চিপাগলি দিয়ে বের হয়ে যাও। ঠিক আছে। আবার মনে করেন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের, আপনি খুব পয়েন্টলি বলেছেন যে এটা কাতা, আসলে যেটা হচ্ছে রামিসার হত্যাকাণ্ডটা খুবই দুঃখজনক, সেটা রাজনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছে, যেটা আমি খুবই আমার জন্য খুব অস্বস্তিদায়ক। মানে এখানে আর রামিসা ইস্যু নাই, এখানে তার প্রতি হওয়া অন্যায়টা ইস্যু নাই। ইস্যুটা আছে যে ওটাকে কেন্দ্র করে আমি কিরূপ রাজনীতি করতে পারি, সেটা সকল পক্ষ এটার পার্টিসিপেটের। এটা খুবই অ্যালার্মিং। আপনি দেখবেন যে ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনার শরিয়া আইন দিতে হবে কি দিতে হবে না সেটা আছে। খুবই অবাক হয়ে শুনছিলাম যখন বলেছে যে সকলের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। আবার আমি দেখলাম নতুন পার্টি এনসিপি, এনসিপি বলল যে, এনসিপি পার্টির একজন বলল যে কি আপনার কোনো বিচার কোনো আসামির পক্ষে যেন কোনো লয়ার না দাঁড়ায়। এটা কি কোনো রাজনৈতিক পার্টি বলতে পারে? আবার আপনি দেখবেন প্রধানমন্ত্রীর কথাটাও আমি বললাম যে উনি 1 মাসের মধ্যে বিচার কার্যকর দিবেন, এটা আমার কাছে খুবই মানে সমীচীন মনে হয় না। সে কথাটাও আসলে ওনার এভাবে মোটো, মানে উনি কিভাবে কোন অর্থে বললেন আমি বলতে পারবো না। ঠিক আছে। তারপরে মনে করেন মানে আমার কাছে সকল পক্ষের মনে হচ্ছে কি একটা একটা পপুলিস্টিক একটা আচরণ, কোন কথা বললে আমার সুবিধা হবে এরকম একটা কথা। এর মধ্যে আমি একজনের কথা দেখলাম, আমার ভালো লেগেছে সম্ভবত, এবং সেটি হচ্ছে ঘটনাচক্রের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। উনি যখন বললেন যে আসলে মধ্যযুগীয় কায়দায় আপনার এই যে মাঝখানে মানে সকাল প্রকাশ্যে এটা মধ্যযুগীয়, এটা ইটস ট্রু, আপনি এটা করতে পারেন না। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, ওনার একটা বক্তব্য আমি দেখেছি, সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। সেটাতে উনিও বলছিলেন এরকম একটা কথা যে আপনাকে বিচার কার্যটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। তো এইখানে বিচার নিয়ে আসলে এই মুহূর্তে যাহা কিছু হচ্ছে সেটা যত না বিচারের জন্য হচ্ছে তার চেয়ে বেশি রাজনৈতিক কারণে হচ্ছে। প্রত্যেকে আমার মনে হচ্ছে যে এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছে। আই এম ভেরি সরি, ইট ইজ ভেরি আনফরচুনেট। এটা হচ্ছে আমার প্রথম, আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তর। এবার আসেন আপনার ধর্ষণের অংশের উত্তর। আমি আপনার শোতে অতীতেও বলেছিলাম, আপনার মনে আছে, এর আগের প্রিভিয়াস শোটাতেই আমি কিন্তু বলে গেছিলাম, আপনার মনে পড়ে যদি একটু, যে যত বেশি আপনি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কঠিন এরকম করবেন, তত বেশি প্রমাণটাকে নিশ্চিহ্ন করার জন্য নিশ্চিত করা হবে যাতে করে ভিকটিমকে মেরে ফেলা হয়। ইফ ইউ গো ব্যাক, মানে আপনার যদি মনে পড়ে, আমি বলেছিলাম যে ভিকটিমের বয়ান খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে এও আমি বলেছি। আমি আমি এখানে আপনার এই কথা সাপোর্ট একটা ফিগার দিতে পারি আপনাকে, জি জি স্ট্যাটিস্টিক প্লিজ। দিতে পারি। যে জি আমাদের এখানে এই যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, ওরা একটা হিসাব দিয়েছে যে গত 16 মাসে দেশে অন্তত 580টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। 580, তার মধ্যে হত্যা করা হয়েছে 483 জনকে। ভাবেন, 500 জনের মধ্যে 483 জনকে হত্যা করা হচ্ছে।
মানে 80% ভিকটিমকে হত্যা করা হয়েছে। কি ভয়ঙ্কর! এবার আমি বলুন আপনি আপনার হ্যাঁ। না না, এই যে দেখেন, এটা বললাম সাপোর্টিং এভিডেন্স। থ্যাংক ইউ, আপনি আমাকে এই এভিডেন্সটা দিলেন। আমি আপনার কাছ থেকে আরো ডিটেল এটা জেনে নিব। রিপোর্টটা আমি দেখিনি, কারণ আমার গবেষণা বলে, আমার আন্ডারস্ট্যান্ডিং বলে, আমি বারবার বলেছি যে এইটা মানে খুবই অ্যালার্মিং। কারণ আপনি যখনই এই লটাকে কঠিন করে দিবেন, সে ভিকটিমকে আর বাঁচিয়ে রাখবে না। এটা আমাদের বুঝতে হবে। এবং আপনার ওই আগের শোতে আমি যেটা বলেছিলাম, আজকে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই যে ইভেন শরিয়া, হ্যাঁ, আমি সৌদির কথা বলেছিলাম, হ্যাঁ, শরিয়া বাংলা, দেখেন পৃথিবীতে তো মাত্র 5টা দেশ শরিয়া অনুযায়ী চলে, টোটাল 7টা, এর মধ্যে 2টা হচ্ছে মিক্স। পৃথিবীতে তো সব দেশ এরকম না। তো এখানে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি সৌদি আরবকে নেন, সৌদি আরবের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। হুদ 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 নামে যে ইটা আছে, সেখানে শুধুমাত্র 3 ক্ষেত্রে আপনার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হবে। আপনি যদি প্রকাশ্যে গণধর্ষণ করেন, গণধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আপনাকে যদি অপহরণ করে নিয়ে যাওয়া হয় তাহলে মৃত্যুদণ্ড। আর যদি সেটা অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে হয় তাহলে মৃত্যুদণ্ড। কিন্তু তার আরেকটা ক্লজও আছে, যখনই আপনি হুদ কার্যকর করতে যাবেন সেখানে কমপক্ষে 4, অ্যাকর্ডিং টু শরিয়া, আর মামলা দায়েরের জন্য 2, 4 জনকে লাগবে যারা সেখানে সশরীরে দাঁড়িয়ে দেখবে যে এই ধর্ষণটি সম্পাদিত হয়েছে। আদার দেন ইট ইজ নট পসিবল যে আপনি কোনোভাবে মৃত্যুদণ্ড দিতে পারবেন না। তাজির নামে আরেকটি ল আছে, তাজিরে আপনি ধর্ষণের বিচার হবে, এবং তাজিরের ক্ষেত্রে আপনি ডিএনএ টেস্টের ব্যাপারটা আনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কখনোই মৃত্যুদণ্ড হবে না। 2019 সালে সর্বশেষ সৌদিতে আপনার এরকম একটি কেস এসেছিল। সেই কেসে যখন মানে যিনি আপিল করেছিল, তিনি শেষ মুহূর্তে যখন সাক্ষী হাজির করতে পারে নাই মাসুদ ভাই, তাকে ব্যভিচারী আখ্যায়িত করে 100 বেত্রাঘাত করা হয়। এই হচ্ছে, মানে মানে ধর্ষিতাকে। জি, ভিকটিমকে। কারণ নিয়ম হচ্ছে যদি আপনি প্রমাণ না করতে পারেন, মানে একে তো আপনার ওই 4 সাক্ষী লাগবে, কোনো কারণে যদি সাক্ষী বিট্রে করে বা সাক্ষী বলে আমি সাক্ষী দিব না, তখন আপনার ওই নারী ব্যভিচারী ব্যভিচারী হিসেবে প্রমাণিত হবে এবং তাকে 100 বেত্রাঘাত করা হয় যে সে সমাজে ব্যভিচার সৃষ্টি করছে। তো এই কেসটা খুব আলোচিত কেস, এবং এটাই সর্বশেষ আলোচিত কেস, এবং এর পরে সৌদিতে এরকম কেসই পাওয়া যায় না। তো এই যে নানা কিছু এখানের সাথে যুক্ত, তো কোনো আইনেই কিন্তু, মানে আমি কিন্তু এখানে শরিয়াকে খাটো করছি না, বরঞ্চ আমি বলতে চাচ্ছি শরিয়ার আইনটাও কিন্তু অনেক স্ট্রিক্ট। ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে শরিয়ার আইনটাও কিন্তু অনেক স্ট্রিক্ট। মানে এখানে অনেক ধরনের প্রমাণ টমান কিছু দেওয়া আছে, কোনো আইনই কিন্তু এখানে এত ইজি টু গো না। তো এই পুরো প্রক্রিয়াটা আপনার যেভাবেই হচ্ছে, আপনার আফগানিস্তানের কথা বলা হবে। ভাই, আমি মাসুদ ভাই, আফগানিস্তান তো গত 3 দিন আগে বাল্য বিবাহকে লিগালাইজ করেছে। তারা বলেছে এখন মেয়েদের মেয়ে, এবং সাথে আরো কি বলেছে শুনেন, সে বলেছে মৌনতাই হচ্ছে নারীর সম্মতি। কাজেই বিয়ে করার ক্ষেত্রে আপনার সে চুপ থাকলেও বুঝে নিবেন সে আসলে বিয়েতে রাজি। তো আফগানিস্তান 3 দিন আগে এই ল করেছে যে আপনি মানে মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ, কোনো বাল্যবিবাহ কিছু নাই, সেটা আমরা যেটাকে বাল্যবিবাহ ভাবি সেটা বাল্যবিবাহ না, ইটস জাস্টিফাইড। তো এই যে একটা শরিয়া ভিত্তিক বিষয় নিয়ে যে একটা হুজুগ উঠেছে, আমি বারংবার বলবো, যারা চান, যারা মনে করেন, তারা একটু নিজেরাও পড়াশোনা করে দেখেন। আমি তো এই বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু আপনারা একটু পড়াশোনা করে দেখেন, তারপরে আপনারা নিজেরা বুঝতে পারবেন। তো এই জন্য আমি বলছি কি, এই পুরা রেপের কেসটা নিয়ে কোনো এক অদ্ভুত কারণে যতটা না আমরা রেপ জিনিসটাকে কিভাবে কমাবো সেই দিকে আমাদের আলাপটা কম, রাজনৈতিক চর্চাগুলা অনেক অনেক বেশি। এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয়, আপনি খেয়াল করে দেখবেন, আমি আপনাকে, যেহেতু আমি দীর্ঘদিন এই বিষয় নিয়ে কাজ করেছি, আমি সব সময় বলি যে রেপের আপনার একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি দেখবেন কি, এটা খুব কোইন্সিডেন্ট। রেপের প্যাটার্নে আপনি দেখবেন যে সব সময় রোজার সময় রেপের আহ এরকম কেসের সংখ্যা বেশি। আপনি দেখেন গত বছর আসিয়া, তিনি রোজার সময় ভিকটিম হন। তারপরে এই বছর একটা মেয়ে রেপের কেসে তাকে মারলো, মেয়েটার নাম স্মৃতি নাকি, আমি ভুলে গেছি, এই যে কিছুদিন আগে। হ্যাঁ, এটার কারণ কি জানেন? এটার কারণ তখন স্কুল বন্ধ থাকে, শিশুরা ও বাসায় থাকে। না। বুঝতে পারছেন? এটা কিন্তু আর কিছু না, এটা কিছু, স্কুল বন্ধ থাকে।
বাচ্চা বাসায় থাকে বেশি, ঠিক আছে? তো এই কথাটা কেন বলছি, যে আমরা তো স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তো সেটা এক ধরনের প্রোটেকশন থাকে, কারণ অনেক মানুষ থাকে। যখন স্কুল থেকে বাসায় থাকে সারাদিনই সে বিভিন্ন জায়গায় থাকে, সেই জন্য এই ঘটনাটা ঘটার সংকটটা এটা কিন্তু বেড়ে যায়। আপনি এটা একটা প্যাটার্ন। আচ্ছা, এবার আসেন শিশুর ক্ষেত্রে আরেকটা বলি। দ্বিতীয় হচ্ছে, কখনোই কিন্তু এই যে আমরা যে ছেলেদের স্কুল আলাদা করে রাখি, মেয়েদের স্কুল আলাদা করে রাখি, এই যে ছেলে মেয়ে যে একটা আলাদা ডিভাইডেড বর্গ, এতে করে যেটা হয়, আপনার দুই পক্ষের মধ্যেই একটা আহ অদ্ভুত দূরত্ব তৈরি হয় এবং কিউরিয়াসিটি তৈরি হয়, দুটোই হয় কিন্তু। কিউরিয়াসিটি প্লাস দূরত্ব, মানে আপনি কখনোই জিনিসটা দেখেন এই না জানি কি। সো আপনার কাছে তখন যে কোনো ছোট বড় যাহা কিছু তাহা কিছু আপনার কাছে অনেক বেশি বেশি মনে হয়। যৌনতা বিষয়ক আলাপ আমরা পারি, আমরা করি না, অথচ যৌনতা আমাদের জৈবিকতার একটা খুবই স্বাভাবিক একটা প্রকাশ। ঠিক আছে? পৃথিবীতে এটা এতটাই জাস্টিফাইড। সিগমন্ড ফ্রয়েড, ফেমাস সাইকোলজিস্ট, তাই না? তো সিগমন্ড ফ্রয়েড বলেছিল লিবিডোর ধারণা, তার বিশাল বিখ্যাত আলোচনা লিবিডো এবং ফেটিশ। তো সেখানে বলেছিল যে মানুষ সব সময় তার নিষিদ্ধ জিনিসের প্রতি তো তাড়িয়ে থাকে, এবং যৌনতা আমাদের ইন্টারপার্সোনাল সম্পর্ককে শুধু না, যৌনতা নিয়ে আলাপ নাই, যৌনতা নিয়ে দ্বন্দ্ব এমন কোনো ধর্মও নাই, এমন কোনো রাষ্ট্রও নাই, এবং এটা মানুষের একটা আবশ্যিক বাস্তবতা। এখন এই বাস্তবতাতে যদি আপনি যৌনতাকে একটা জৈবিক বিষয় ধরেন, ধরেন আপনি 5 মিনিটে, যারা এই ডিবেটটা করেন তারা প্রায় এটা বলেন সেক্সুয়াল আরাউজাল। আপনি শুনেননি যে আপনি কোনো নারীকে দেখেছেন, দেখার তার পোশাকের কারণে আপনার যৌন উত্তেজনা হয়ে আপনি রেপ করেছেন, এরকম তো আপনি শুনেছেন নিশ্চয়ই। বহু মানুষ তো পোশাককে, আচরণকে, এগুলোকে ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু যৌনতা হচ্ছে একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ। এখন আমাদের দেশে যে ছেলেরা আছে তাদের একটা সংকট বলি, একটু চিন্তা করেন 5 মিনিটের জন্য মাসুদ ভাই। আমাদের দেশের যারা ছেলে বাচ্চা আছে, পিউবারিটি এবং অ্যাডোলেসেন্স সম্পর্কে তো আপনারা জানেন। মেয়ে বাচ্চাদের যেভাবে মেনস্ট্রুয়াল হেলথ বা এসব বিষয় নিয়ে, তাও তারা, আমরা অনেক লড়াই করেছি, লড়াই করতে করতে আমরা ক্লান্ত। গত বছর 2025 সালে বাংলা একাডেমিতে বই মেলাতে স্যানিটারি ন্যাপকিন প্যাড বিক্রি করার কারণে তৌহিদি জনতা যে সেই স্টল ভেঙে দিছে, বলছে গোপন পণ্য বিক্রি করা যাবে না। স্যানিটারি ন্যাপকিন প্যাড হচ্ছে আমাদের জন্য গোপন পণ্য, অথচ এটা আমাদের একটা জৈবিকতার অংশ। ঠিক আছে? তো আমরা তাও তো এই আলাপটাকে এই পর্যন্তই যে আপনার সাথে বলতে পারছি। কিন্তু আমাদের যে পুরুষ আছে, পুরুষ ছেলে বাচ্চাটার কথা একটু চিন্তা করেন তো। তারও তো পিউবারিটি আছে, অ্যাডোলেসেন্ট আছে, তার ডে ড্রিম হয়, তার হরমোন চেনাল চেঞ্জ হয়, সে যে, তার যে স্বপ্নদোষ, তার যে অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন, এই আলাপটা সে কোথায় করবে? তার পরিবারের সাথে করার কোনো সুযোগ আছে? নাই। একটা সময় ছিল তারা এই যে যখন এই আলাপটা করতে পারতো না, তখন তারা যেটা করতো, ওই যে ব্লু ফিল্ম নিয়ে এসে সেই ব্লু ফিল্মটা দেখে, দেখে কি করে ওইখান থেকে তার মতো করে যৌনতাকে সে তৈরি করতো। আরেকটা বিষয় ছিল ওই সময়, যে সময়টা আপনি বলতে পারেন যে আগেও তো ছিল, আপনাদের সময় ছিল, মাসুদ ভাই আপনাদের সময় যেটা ছিল, তখন কিন্তু আরেকটা জিনিস ছিল। মানেন বা না মানেন, বাঙালি পুরুষ কখনো কিন্তু টক্সিক আকারে দেখা দেয়নি। বাঙালি পুরুষ ছিল প্রেমিক পুরুষ, তার মধ্যে প্রণয় ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, নানা কিছু ছিল। এবং পাড়ায় পাড়ায় মানুষজন কি করতো, ক্যারাম বোর্ড খেলতো, এক পাড়া আরেক পাড়ায় ক্লাবে ফুটবল খেলতো, তার একটা পিয়ার গ্রুপ ছিল, সেখানে সে যেতে পারতো। এখন কি হচ্ছে, এখন এই পুরো পুরো এটা চলে গেছে হচ্ছে প্রযুক্তির কাছে, মোবাইলের কাছে, ইন্টারনেটে। এখন কিন্তু আপনার ব্লু ফিল্ম লাগে না, ওটিটি প্ল্যাটফর্ম, ছোট ছোট প্ল্যাটফর্ম, অ্যানিমেশন, স্টোরি এমন ভাবে আছে, আপনি ব্লু ফিল্ম দেখলেও এতটা উত্তেজিত হবেন না যেটা সেখানে উত্তেজিত। এবং আপনার কষ্ট করে দেখা লাগবে না, আপনার অ্যালগোরিদমের চক্রে আপনি একটু স্ক্রল করতে দেখবেন না, একটা অপ্রস্তুত হয়ে যাবেন, এমন জিনিসপত্র আপনার মোবাইলে চলে আসবে। তাহলে ওই যে আপনি এখন, এখন সে কি করেছে, এখন সে ঘরের ভিতরে, তাহলে ওই জায়গা থেকে তার বোঝাবুঝি, তার চিন্তা কিভাবে সে তৈরি করছে, সেটা তো আমি আপনি জানি না। কিভাবে আপনি সেটা নিয়ন্ত্রণ করবেন? আচ্ছা, গেল। এবার আপনি আমাকে একটা কথা বলেন, ধরেন আপনার ওই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন বড় হচ্ছে, সেই ছেলে বাচ্চাটার তো একটা পরিবর্তন হচ্ছে, দৈহিক পরিবর্তন হচ্ছে, জৈবিক পরিবর্তন হচ্ছে। তাহলে রিলিজিয়াসলি নর্মেটিভলি আপনার দেশে প্রিম্যারিটাল সেক্স ট্যাবু, তাই তো? আচ্ছা, রিলিজিয়াসলি নর্মেটিভলি আপনার দেশে মাস্টারবেশনও কিন্তু ট্যাবু, তাই তো?
আবার 21 বছরের আগে রাষ্ট্রীয় আইনে বিয়ে করাও নিষিদ্ধ। এবার আপনি আমাকে বলেন, তার যৌনতাকে বোঝার জন্য, বা এটা যদি জৈবিক চাহিদা হয়, হোয়াট দ্যাট পারসন সাপোজ টু ডু? আপনি তাকে কোন ট্র্যাপে ফেলছেন? এবং আমি গত 3 বছরে একটা ছোট স্টাডি করেছি ম্যাসকুলিনিটি নিয়ে। তো সেখানে আমি যখন ছেলে বাচ্চাদের সাথে এই কথাগুলো আমার হয়েছে, অদ্ভুতভাবে একটা মজার জিনিস পাওয়া গেছে যে ওদের যে সার্কেল থাকে, ধরেন আমাদের প্রবলেমগুলো আমরা যে মেয়েদের সাথে আলোচনা করি, ওদের সার্কেলে কোনো ছেলে বাচ্চা যে যে মনে করেন 9, 10, 11, মানে 11, 12-এ পড়ে, তো সে যখন ওই সার্কেলে কথাটা বলতে যায়, তো কথা বলা তো দূরের কথা, সেই সার্কেলের আলাপটা এরকম থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন বলেন বা সেইটা নিয়ে সে দ্বিতীয় দফা সেই মেয়ের শিকার হয়। ওখানে তার কতজন গার্লফ্রেন্ড আছে, কি আছে না আছে, সেটা নিয়ে তার ম্যাসকুলাইন একটা ফ্যান্টাসি তৈরি হয়, সেক্সুয়াল ফ্যান্টাসি তৈরি হয়। এই যে একটা অসুস্থ জায়গাতে সে আছে, না তো তার কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলিং আছে, না তো তার কোনো শেয়ারিং এর জায়গা আছে, না তো তার কোনো কথা বলার স্পেস আছে। তাতে করে তার ভেতরের যেই আবেগ, তার যে যৌনতা, সেই সম্পর্কিত যে তার ফ্যান্টাসি, সেই ফ্যান্টাসি তো থেমে থাকছে না। এই ফ্যান্টাসি টার্ন ইনটু কিসে নিচ্ছে জানেন? এটাকে বলা হয়, আমরা আমাদের একাডেমিয়া ভাষাতে সেক্সুয়ালিটি আমি যখন পড়াই, এটাকে আমরা বলি ফ্রুটোরিজম। ফ্রুটোরিজম কোনটা? ফ্রুটোরিজম হচ্ছে, আপনি শুনবেন ওই যে মেলায় যায় যখন ভিড়ের মধ্যে, বা মার্কেটে বিভিন্ন জায়গায় যে মানুষ হাত দেয় মেয়েদেরকে, ঠিক আছে, এই প্রথম চর্চাটা হচ্ছে ফ্রুটোরিজম। এটা কিন্তু সে ওই যে তার যৌন ফ্যান্টাসি থেকে সে এক ধরনের মানসিক তৃপ্তি পায়। মাসুদ ভাই, কোন রেপিস্ট একদিনে রেপিস্ট হয় না, নো ওয়ে। সে আস্তে আস্তে রেপিস্ট হয়ে ওঠে, ইটস এ প্রসেস। আপনাকে আমি, মানে আপনি এমন না ব্যাপারটা যে আমি একদিন মানে উঠলাম বা দেখলাম যেগুলো বলে, না, এরকম কোনো কোথাও আপনি পাবেন না, কোনো প্রমাণই নাই যে একটা মানুষ হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ আপনি পাবেন, আমি আপনাকে আগেও বলেছিলাম যে ধর্ষণের কেসগুলোতে 95 to 98% ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে 98-90-র উপরে, আপনি দেখবেন সবাই হচ্ছে পরিচিত মহল, আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব, প্রতিবেশী। অপরিচিত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর আপনাকে তুলে নিয়ে যেয়ে ধর্ষণ করছে, এই কেসের সংখ্যা খুবই কম বাংলাদেশে, খুবই কম। আপনি ওই যে ইয়াসমিনের একটা কেস পাবেন, আর মনে হয় ওই যে বাসে বা যদি এরকম যে কিছু এই কেসগুলো পাবেন, কিন্তু আপনি দেখবেন বাকি সকল কেসে ভীষণ রকমের পরিচিত এবং প্ল্যান্ড, পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে। এই যে সোহেলের কেসটাও যদি আপনি নেন, সেখানেও তো বলা হচ্ছে যে 2 মাস ধরে তাকে, ওই বাচ্চাটাকে সে দেখেছে, খেয়াল করেন, সে কিন্তু বাচ্চাটাকে দেখেছে, বাচ্চাটাকে চেনে, এবং তারপর নিয়ে আসছে। আবার দেখেন তার ওয়াইফও আছে, এখানেও আমি শুনলাম যে ওয়াইফ কেমনে পারলো। এখন ওয়াইফের ইন্টারভিউ, আমাদের সমস্যা কি, আমাদের গবেষকদের সুযোগ হয় না যে এদের ইন্টারভিউ নিতে। আই উইশ আমি যদি এদের সাথে কথা বলতে পারতাম, সত্যি কথা, আমি যদি আসিয়া রিসের সাথে কথা বলতে পারতাম, আমাদের এই সুযোগটা যদি কেউ করে দিত, আমি কৃতজ্ঞ থাকতাম। এখন ঘটনা হয়েছে কি, ওই যে নারী, আপনি আপনি একটু, আমি যদি ভুল না করি, তার সেক্সুয়াল ফ্যান্টাসিতে ওই নারীর তো, আপনি তো শিখাইছেন, ওই নারীর জীবনে তো স্বামীই সব, তাই না? আপনি তো, আপনি কি নিশ্চিত যে সে তার ওয়াইফের সাথে কি কি করে? ম্যাক্সিমাম কেসে দেখা যাবে, যদি কেস মানে আমাদের অন্যান্য রিসার্চের ডাটা দেখা যে তারা এই ওয়াইফের সাথেও এক ধরনের সেক্সুয়াল ফ্যান্টাসি প্র্যাকটিস করতে অভ্যস্ত, কিন্তু এবং সেই সেক্সুয়াল ফ্যান্টাসি তার এতটাই বেশি, ওয়াইফ হয়তো বা রিয়াক্ট করছে বা না করছে, প্রতিবাদ করছে। তখন বাচ্চা কখন নেয় জানেন? বাচ্চা কিন্তু তারাই নেয় যারা পার্সোনালি, আমি আবারও বলছি, যে সকল পুরুষ আসলে উইক। কেন উইক? কারণ সে নিষ্ক্রিয়, বাচ্চা তো নিষ্ক্রিয়, মানে তার তো তো প্রতিবাদ করার জায়গাটা কম। সে এই জন্য বাচ্চাদেরকে পছন্দ করে। অর্থাৎ সেক্সুয়ালি স্যাটিসফাইড বা সেক্সুয়ালি যে যে কিনা খুবই অ্যাক্টিভ, এই পার্সন গুলা কিন্তু বাচ্চাদেরকে টার্গেট করে না। বাচ্চাদেরকে যে বা যারাই টার্গেট করে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় দ্যাট পার্সন, তার ম্যাসকুলিনিটি, তার সেক্সুয়ালিটি ভেরি লিমিটেড, মানে সে ওইভাবে অ্যাক্টিভিজম কাজ, অ্যাক্টিভ না সেক্সুয়ালি, কিন্তু সে অ্যাক্টিভ না, পারভার্ট, যেখান থেকে পারভার্টিজমের সুযোগটা হয়। এই জন্য সে মিউটেড গ্রুপকে নেয়। যে শিশুর ক্ষেত্রে, কারণ পারভার্ট হওয়ার অর্থ, সে অ্যাক্টিভ না হওয়ার অর্থ কিন্তু এইটা না যে সে তার যৌনতা নাই, তারও তো যৌনতা আছে। আচ্ছা, আবার দেখেন আপনি অ্যাডাল্টের জন্য
আপনার রাষ্ট্রে তো আপনি সেক্স টয় নিষিদ্ধ করে রাখছেন, রাখেন নাই? আপনি কিন্তু সেক্স টয়ও নিষিদ্ধ করে রাখছেন। তাহলে এই যে এত এত নিষিদ্ধ, এই নিষিদ্ধ করলে, আচ্ছা এবার আমি আপনাকে বলি, অনেকের বক্তব্য দিবে, এই কথা বলার পরে তো অনেকের মাথা খারাপ হয়ে যাবে। আপনি আমাকে বলেন, একটা মেয়ে আপনার, বা একটা একটা শিশু যেটাই বলেন, আমাকে বলেন যে সে যদি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে রাস্তা দিয়ে হাঁটে, নরওয়ে, সুইডেন এসব রাস্তা দিয়ে হাঁটছে, আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছে, আফগানিস্তানের রাস্তা দিয়ে হাঁটছে, কোনটাতে সে নিরাপদ বোধ করবে? উত্তরটা একদম ভেতর থেকে দিতে হবে। আপনি যদি ভাবেন নিষিদ্ধ করে, নিষিদ্ধ করলে পরে সবকিছুই হয়ে যায়, তাহলে তো তার নিশ্চয়ই আফগানের রাস্তা দিয়ে হাঁটার কথা, সবচেয়ে নিশ্চিতে নিরাপদে, তাই নয় কি? অথবা ইসেতে, আসলে কি তাই? আসলে কি তাই? প্রশ্নের উত্তরটা কিন্তু সেখানে, আসলে কি তাই? তাই না কেন? তাহলে না কেন? স্কুল কলেজে এই যে সেক্সুয়ালিটি নিয়ে এই যে ফ্যান্টাসি, ফ্যান্টাসি কখন তৈরি হয়? যখন আপনি জানেন না। আমি তো আপনাকে বলছি, আপনি, আমরা যখন কাজ করেছি এমনও দেখা গেছে বাসের মধ্যে, মাসুদ ভাই, বাসের মধ্যে একটা পাবলিক বাসে বেশ কিছু ছেলে পেলে, এবং তারা ম্যাক্সিমাম ইয়াং, তারা উঠে ব্লেড নিয়ে তারা মেয়েদের পেছনের জামাটা ব্লেডে পোঁচ দিয়ে কেটে দেয়। কেন? কি জন্য কাটে? এখন অনেকে সেটাকে মনে করেছে যে মানে মানে এখানে কি বলবো, মানে এইটাকে আমরা, এইটাকে সেক্সুয়ালিটির ভাষায় বলে এক্সিবিশনিজম। মানে আপনি অন্যকে একটা অপ্রস্তুত অবস্থায় দেখিয়ে আপনার যৌন উত্তেজনা নিশ্চিত করতে চান, ওই যে আপনার সেক্সুয়াল ফ্যান্টাসি, আপনি কিন্তু এক্সিবিশন করছেন। আপনি যখন তাকে জামাটা কেটে দিচ্ছেন, কেটে দেওয়ার পরে ওই যে তার অপ্রস্তুত হয়ে যাওয়ার ব্যাপারটা, যে ঠিক আছে, অপ্রস্তুত হয়ে যাওয়ার ব্যাপারটাতে আপনি একটা প্লেজার বোধ করলেন। হ্যাঁ, এই যে বা অনেকে দেখবেন যে লুকিয়ে ভিডিও করে, লুকিয়ে কেউ গোসল করছে, সেটার ভিডিও করে, এই ধরনের অনেকে অনেকে যেটাকে বলছে সেক্সুয়ালিটিতে বলছে ভয়েরিজম। হ্যাঁ, ভয়েরিজমের ব্যাপারটাও হচ্ছে আপনি অন্যকে, আপনার কিন্তু কিচ্ছু নাই, আপনি অন্যকে দেখছেন। এবং এই যে তিনটা গ্রুপের কথা আমি বললাম, যারা কিনা অন্যকে আপনার অপ্রস্তুত করে, অথবা লুকিয়ে ভিডিও করে, অথবা আপনার পেডোফাইল যারা আছে, এই পুরা গ্রুপটা, বা ফ্রুটিজমের পুরা গ্রুপটা, এই পুরা গ্রুপটা কিন্তু কোনোভাবেই শক্তিশালী বা সেক্সুয়ালি অ্যাক্টিভ মেল তা না। এই গ্রুপগুলা, মানুষজনগুলা ম্যাক্সিমামই হচ্ছে ম্যাসকুলিন, তাদের সোশ্যাল স্ট্যাটাস লো, তারা সোশ্যালি ভেরি লো, তারা সেক্সুয়ালি তাদের ভেরি লো, তাদের পারফরমেন্স ভেরি লো। দ্যাটস ওয়াই তারা এমন অবজেক্টিভ পারফরমেন্স করতে পছন্দ করে, যে অবজেক্টিভ পারফরমেন্সের মধ্যে সে একটা ম্যাসকুলাইন প্লেজার পায়, মানে সে যে একটা পুরুষ, এই পুরুষত্বের প্লেজার পায়। এই পুরুষত্বের প্লেজারটা আপনি সোশ্যালি তৈরি করেছেন। আপনি বলেন এখন না, এখান থেকে বের হওয়ার উপায়টা কি? আমি আমি আপনাদের শুনছিলাম, এবং আমি আসলে কোনো কথাই বলছিলাম না, শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে ধারাবাহিক ভাবে শোনা দরকার, এবং মাঝখানে বাধা দেওয়া ঠিক হবে না, আমি দেইনি। কিন্তু আমি এখন আসলে অনুষ্ঠানটা তো আমাকে শেষ করতে হবে এক পর্যায়ে এসে, তো যে কারণে আমি জানতে চাচ্ছি এখান থেকে বের হওয়ার উপায় আচ্ছা কি করব। বের, আচ্ছা বের হওয়ার উপায়, প্রথম কথা হচ্ছে, আমি মনে করি ইমিডিয়েটলি আমাদের এই যে দুইটা মানে আমরা ইনঅ্যাক্টিভ, আমাদের কিছু মন্ত্রণালয় আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যার কাজ নিয়েছে সে শুধু খালি ভাতা দিয়েই শেষ। হ্যাঁ, ভাতা ছাড়া দুনিয়াতে আর অনেক কাজ আছে, সোশ্যাল ওয়েলফেয়ারের অনেক কাজ আছে, ঠিক আছে, সেগুলো করাটা খুব জরুরি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে অ্যাক্টিভ করা জরুরি, এক নাম্বার। দুই, আপনি বিচারের যে ইটা করেছেন সেটা রিভিজিট করা জরুরি, এই ধর্ষণের বিচারের এটা রিভিজিট করা জরুরি। এবং আমি একটা কথা বলতে চাই, এখানে স্পেশাল ট্রাইব্যুনাল ইয়ে আছে, স্পেশাল ট্রাইব্যুনাল ইয়ে আছে, কিন্তু যেমন মনে করেন আমাদের 14 ধারায়, আমাদের 14 ধারায় স্পষ্ট একটা কথা আছে, সে কথাটা কি জানেন মাসুদ ভাই? এটা আমার বলতেই হচ্ছে। এই 14 ধারায় স্পষ্টত লেখা আছে, আপনি কোনোভাবে ধর্ষণের ভিকটিমের মৃত অথবা জীবিত তার পরিচয় প্রকাশ করতে পারবেন না।